বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। Dear students, this class is conducted by Muhammad Abdullah Litton, Assistant Teacher, Department of English, Cambrian School and College, Dhaka. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটি পিকচার দেখতে পাচ্ছ এবং তোমরা নিশ্চয়ই তাকে চেনো। তাকে অবশ্যই চিনতে হবে। তিনি হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। So dear student, our today's lesson is Jainul Abidin, the greatest artist, and it is from your English first paper, English for Today book, Unit 7, Lesson 1. These are the learning outcomes. After we have studied this lesson, we will be able to read and understand through silent reading, ask and answer question, write an article, and write a paragraph on a given topic. Dear students, let us know something about জয়নুল আবেদিন. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জয়নুল আবেদিন সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবে এবং পাঠ তোমরা ভালোভাবে শিখে নিবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি জয়নুল আবেদিন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। Jainul Abidin, birthplace Kishoreganj, date of birth 29 December 1914. জয়নুল আবেদিন বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং তার জন্ম তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 1914 সাল। In 1938, he graduated with the first position in first class. আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে এখানে দেয়া হচ্ছে, সেটি হচ্ছে তিনি 1938 সনে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং তিনি কিন্তু প্রথম বিভাগে তিনি প্রথম হয়েছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। He attended the Slade School of Arts, London during 1951 to 1952. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি লন্ডনের বিখ্যাত যে আর্ট কলেজ স্লেড স্কুল অফ আর্টস, সেখানে তিনি 1951-52 সালে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন, তিনি সেখানে অধ্যয়ন করেছিলেন। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমরা মনে রাখবে। হি ওয়াজ টাইটেল শিল্পাচার্য, তাকে শিল্পাচার্য নামে উপাধি প্রদান করা হয়। এই শিল্পাচার্যের ইংরেজিতে যদি আমরা বলি তাহলে সেটা হবে গ্রেট টিচার অফ আর্ট। গ্রেট টিচার অফ আর্ট, যা আমরা বাংলায় সর্বোচ্চ পদবি দিয়ে থাকে শিল্পাচার্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি নদীর ছবি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এটি নদ আসলে ব্রহ্মপুত্র। বাংলা তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাকরণের নিয়ম রয়েছে, সেই হিসেবে শেষে অ চলে আসার কারণে এটাকে নদ বলবো আমরা। তো যাই হোক, ব্রহ্মপুত্র হচ্ছে নদ। জয়নুল আবেদিন was inspired to be an artist by the river ব্রহ্মপুত্র। জয়নুল আবেদিন ছোটবেলায় ব্রহ্মপুত্র নদের অববাহিকায় তার বাড়ি, সেখানে তিনি বড় হয়েছেন এবং তার জীবনে ব্রহ্মপুত্রের একটি প্রভাব কিন্তু রয়ে গিয়েছে এবং পরবর্তী জীবনে যখন তিনি আর্টিস্ট হন তখন এই ব্রহ্মপুত্র কিন্তু তার মনের মধ্যে একটি দাগ কেটেছিল এবং তাকে
নীরবে নিবৃতে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কলকাতা, কলকাতায় অবস্থিত গভর্নমেন্ট আর্ট স্কুল। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি গট অ্যাডমিটেড ইন দিস স্কুল। অর্থাৎ জয়নুল আবেদিন তার হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় পড়াশোনা শেষ করে তিনি কলকাতার এই সরকারি আর্ট কলেজে তিনি সেখানে ভর্তি হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি সুরম্য ভবন তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে লন্ডনে অবস্থিত স্লেট স্কুল অফ আর্টস। তো এই স্লেট স্কুল অফ আর্টে কিন্তু জয়নুল আবেদিন তিনি অধ্যয়ন করেন। হি অ্যাটেন্ডেড দ্য স্লেট স্কুল অফ আর্টস ইন লন্ডন ফ্রম 1951 টু 52। তোমরা নিশ্চয়ই জানো যে তিনি 1951-52 সালে এই সময়টা তিনি এখানে অতিবাহিত করেছিলেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা অবশ্যই যখন তোমরা তোমাদের টেক্সট পড়বে সেখানে তোমরা তথ্যগুলো পাবে। এছাড়াও তোমাদের এমসিকিউ এবং প্রশ্ন উত্তরের বেলায় এগুলো কাজে লাগবে। সুতরাং আশা করছি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে এগুলো দেখবে এবং কথাগুলো শ্রবণ করবে যাতে করে তোমরা মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমাদেরকে আমি যে ছবিটি দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই এটাকে চেনো, সেখানে হয়তো গিয়েছো। এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থিত টিএসসি একেবারেই সন্নিকটে চারুকলা ইনস্টিটিউট, ফার্স্ট আর্ট স্কুল ঢাকা। চারুকলা ইনস্টিটিউট হচ্ছে ঢাকায় ফার্স্ট আর্ট স্কুল এবং এটার বর্তমান নাম হচ্ছে আর্ট ইনস্টিটিউট, বা তোমরা জানো চারুকলা ইনস্টিটিউট, ইংরেজিতে বলা হয় ইনস্টিটিউট অফ ফাইন আর্টস। Dear students, Jainul Abidin was the first principal of this institution. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখবে যে এই যে আর্ট ইনস্টিটিউট অর্থাৎ চারুকলা ইনস্টিটিউট, জয়নুল আবেদিন কিন্তু এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ ছিলেন এবং তিনিই কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিলেন। তোমরা জয়নুল আবেদিনের ছবি দেখতে পাচ্ছ, এটি তার একেবারেই বৃদ্ধ বয়সের ছবি। তো জয়নুল আবেদিন তিনি কিন্তু আরো অনেক কিছুর প্রতিষ্ঠাতা ছিলেন, যেমনটি বললাম চারুকলা আর্ট ইনস্টিটিউট, এছাড়াও তিনি আরো প্রতিষ্ঠাতা ছিলেন। দেখো তোমরা ছবিটি দেখে নিশ্চয় চিনতে পেরেছ। হ্যাঁ, ফোক আর্ট মিউজিয়াম অ্যাট সোনারগাঁও, এটি নারায়ণগঞ্জ সোনারগাঁও অবস্থিত ফোক আর্ট মিউজিয়াম, এবং এটিও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে দেখো আরেকটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, জয়নুল আবেদিন সংগ্রহশালা, a gallery of his own works in Mymensingh। ময়মনসিংহ অবস্থিত জয়নুল আবেদিন সংগ্রহশালা, যেখানে জয়নুল আবেদিনের তার নিজ কর্ম, তার কৃতিত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে সেগুলোর একটি বিশাল সংগ্রহ এখানে রয়েছে। তোমরা যদি সেই স্থানটি ভ্রমণ করো তাহলে অবশ্যই সেগুলো দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। অর্থাৎ আমাদের যে সংবিধান আমাদের বাংলাদেশের, সেই সংবিধানের কাভার পেজ তোমরা এখানে দেখতে পাচ্ছ। জয়নুল আবেদিন ডিজাইন দ্য পেজ অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তো জয়নুল আবেদিন কিন্তু এই সংবিধানের যে এত সুন্দর যে কাভার পেজটা তোমরা দেখছো, এটি জয়নুল আবেদিন ডিজাইন করেছিলেন। এই তথ্যটিও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। Dear students, there are some keywords or new words for you. Try to tell the meaning of the word, then follow the picture and match the meaning. Make a sentence with the main one. প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের যে মূল টেক্সট রয়েছে তোমাদের পাঠ্য বইতে, সেই পাঠ্য বই অনুযায়ী তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ, শব্দের অর্থ এবং তার সাথে সঙ্গতিপূর্ণ পিকচার দেখানো হবে এবং সেন্টেন্স দেখানো হবে। আশা করি তোমরা এই শব্দগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে
এবং এগুলোকে আয়ত্ত করার জন্য চেষ্টা করবে। তো আমরা চলে যাচ্ছি এখন কিওয়ার্ডস অর নিউ ওয়ার্ডস, অর্থাৎ আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ নতুন শব্দ দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম শব্দটি হচ্ছে ফ্যামিন স্কেচেস। ফ্যামিন স্কেচেস মানে কি? দেখো তোমরা এখানে একটি পিকচার দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দুর্ভিক্ষের একটি ছবি। স্কেচিং করা মানে কি? ড্রয়িং করা, অঙ্কন করা। হ্যাঁ, তাহলে ফ্যামিন স্কেচেস মানে কি? ফ্যামিন স্কেচেস মানে হচ্ছে ড্রয়িং অফ ফ্যামিন পিকচার, অর্থাৎ দুর্ভিক্ষের ছবিগুলো অঙ্কন করা, সেগুলোকে আমরা বলতে পারি ফ্যামিন স্কেচেস। যেমন দেখো একটি এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। জয়নুল আবেদিন ওয়াজ ফেমাস ফর ড্রয়িং ফ্যামিন স্কেচেস। জয়নুল আবেদিন দুর্ভিক্ষের ছবি অঙ্কনের জন্য তিনি খুব বিখ্যাত হয়েছিলেন। তার কিছু বিখ্যাত ছবি রয়েছে, তোমরা যেমনটি এখানে দেখতেও পাচ্ছ যে কত চমৎকার করে তিনি ছবিগুলো এঁকেছেন। পরবর্তী শব্দ দেখো সিনিস্টার। তোমরা নিশ্চয়ই সিনিস্টার থেকে বুঝতেই পারছো, এবং তোমরা এই ধরনের ছবি ড্রয়িং করে থাকো। আমি তোমাদেরকে যতটুকু জানি সেটা তোমরা করে থাকো। তো দেখো সিনিস্টার হচ্ছে মানে হার্মফুল, ইনজুরিয়াস অর পার্নিসাস, যেটা খুব বেশি ভয়ানক, ক্ষতিকর, সেটাকে আমরা কি বলি? সিনিস্টার বলি। timid people are afraid of sinister face। ঠিক আছে, timid people মানে হচ্ছে যারা ভীরু মানুষ, ভীরু যারা, তারা কি করে? তারা ভয় পেয়ে যায় sinister face, ভয়ানক কোনো চেহারা দেখলে তারা খুব বেশি ভয় পেয়ে যায়। তো যাই হোক, এখানে বাংলা বিষয়টা, বাংলা অর্থটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে তোমরা যে শব্দটি দেওয়া রয়েছে সেই শব্দটিকে তোমরা চিনতে পারবে, এটি হচ্ছে আসল বিষয়। দেখো timid people are afraid of sinister face, এটা হচ্ছে সিনিস্টার ফেস। পরবর্তী শব্দ হচ্ছে এসকেলেটর। এসকেলেটর, হ্যাঁ, এসকেলেটর হচ্ছে পরবর্তী শব্দ। এর অর্থ কি? দেখো ফ্রেম অর স্ট্রাকচার অফ বডি। ফ্রেম অর স্ট্রাকচার অফ বডি অর্থাৎ মানুষের যে কঙ্কাল, সেটাকে আমরা কি বলতে পারি? স্কেলেটাল বলি। ঠিক আছে, স্কেলেটাল। এবং তোমরা দেখো যে এখানে এই সম্পূর্ণ যে কঙ্কালটা রয়েছে এটাকে বলা হয় স্কেলেটন। কি বলা হয়? স্কেলেটন। এবং প্রত্যেকটি অংশের, হ্যাঁ, প্রত্যেকটি অংশের কিন্তু ভিন্ন ভিন্ন নাম রয়েছে। আবার এক একটি অঞ্চলের এক একটি নাম রয়েছে। ওই অংশে আবার প্রত্যেকটি জিনিসেরই এক একটি করে আলাদা করে নাম দেওয়া রয়েছে। তো যাই হোক, তোমরা যারা সায়েন্স নিয়ে অধ্যয়ন করছো তাদের জন্য প্রয়োজন হবে তোমরা অবশ্যই এই সম্পর্কে অবগত থাকবে। তো স্কেলেটাল মানে হচ্ছে ফ্রেম অর স্ট্রাকচার অফ বডি। আশা করি তোমরা মনে রাখতে পারবে। তোমাদের জন্য একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে, লক্ষ্য করো। দ্য পিকচার শোজ দ্য স্কেলেটাল পার্টস অফ হিউম্যান বডি। ছবির মাধ্যমে যে মানব দেহের যে বিভিন্ন অংশ, স্কেলেটাল পার্টস, মানুষের যে কাঠামো, অ্যাকচুয়ালি এগুলো হাড় দিয়ে, অস্থি দিয়ে এগুলো তৈরি। তো এই কাঠামোটা এখানে ছবির মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী শব্দ হচ্ছে প্লাইট। প্লাইট মানে কি? দেখো কন্ডিশন, প্রিডিকামেন্ট, ট্রাবল, সার্কামস্টেন্স, ডেসপেয়ার। তার মানে হচ্ছে মানুষের যে দুর্বিষহ অবস্থা, হ্যাঁ, মানুষ যে অভাব অনটনের মধ্যে পড়ে যায়, সমস্যার মধ্যে পতিত হয়, হতাশার মধ্যে পড়ে যায়, এই ধরনের যে অবস্থা সেটাকে আমরা প্লাইট বলতে পারি। দ্য প্লাইট অফ দি হোমলেস নোস নো বাউন্ড। এখানে কি বলা হচ্ছে লক্ষ্য করে দেখো, হোমলেস মানে গৃহহীন। তাহলে এদের যে প্লাইট, এদের যে দুঃখ দুর্দশা, সেটা কি হবে? নোস নো বাউন্ড, মানে এর কোনো সীমা নেই। নোস নো বাউন্ড মানে কি? মানে হচ্ছে যার কোনো সীমা রেখা নেই, দুঃখের কোনো সীমা নেই। অর্থাৎ গৃহহীনদের দুঃখ দুর্দশার কোনো সীমা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো পরবর্তী শব্দ হচ্ছে ডেপিক্ট। ডেপিক্ট মানে রিপ্রেজেন্টিং বাই ড্রয়িং, অর্থাৎ কোন একটি বিষয়কে, কোন একটি বস্তুকে সেটা
ড্রয়িং করার মাধ্যমে, অঙ্কন করার মাধ্যমে যখন সেটাকে তুলে ধরা হয়, সেটাকে আমরা কি বলছি? ডেপিক্ট বলছি, অর্থাৎ চিত্রায়িত করা। ঠিক আছে? কোনো একটি বিষয়কে, কোনো একটি বস্তুকে, কোনো একটি স্থানকে সেটা যখন ড্রয়িং এর মাধ্যমে অর্থাৎ অঙ্কন করার মাধ্যমে যখন সেটাকে তুলে ধরা হয়, তখন আমরা সেটাকে বলছি কি? ডেপিক্ট। A painter depicts his imagination by drawing pictures. একজন পেইন্টার তিনি কি করেন? তিনি তার যে ইমাজিনেশন অর্থাৎ তার যে কল্পনা, সেই কল্পনাকে তিনি মানুষের কাছে তুলে ধরেন কিসের মাধ্যমে? ছবির মাধ্যমে, ছবি অঙ্কনের মাধ্যমে। তো আমরা দেখতে পাই যে কল্পনার কত রং দিয়ে মানুষ ছবিকে সাজায় এবং সেগুলোকে ডিপিক্ট করে। আশা করছি তোমরা ডিপিক্ট যে শব্দটা রয়েছে সেই শব্দটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী শব্দ হচ্ছে দেখো কম্প্যাশন। কম্প্যাশন মানে হচ্ছে আমরা যদি বলি ইংলিশে সিম্প্যাথি অর এমপ্যাথি, অর্থাৎ সহানুভূতি। তাহলে কম্প্যাশন মানে আমরা কি বলতে পারি? সহানুভূতি, অর্থাৎ মানুষকে সহযোগিতা করা, সহানুভূতিশীল হওয়া, কারো দুঃখ দুর্দশায় সান্ত্বনা প্রদান করা, এটা কি বলা হয়? কম্প্যাশন বা সিম্প্যাথি। উই শুড হ্যাভ কম্প্যাশন টু দ্য হেল্পলেস। যারা অসহায় রয়েছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। আশা করি তোমরা শব্দটি বুঝতে পেরেছো এবং তোমরা যে সমর্থক শব্দগুলো দেখানো হচ্ছে, মিনিংগুলো দেখানো হচ্ছে, এই সমর্থক শব্দ বা সিনোনিমসগুলো তোমরা অবশ্যই মনে রাখার জন্য চেষ্টা করবে। পরবর্তী শব্দ দেখো চারকোল। হ্যাঁ, চারকোল মানে কি? তোমরা জানো কোল মানে হচ্ছে কয়লা, কিন্তু যখনই কোল বলা হবে তখনই তোমরা মনে করবে যে সেটা খনিতে পাওয়া যায় যে কালো কয়লা, প্রাকৃতিক কয়লা, সেই কথাগুলো বলা হচ্ছে। আর যখনই আমরা চারকোল বলবো তখন সেটা হচ্ছে কাঠ কয়লা। সেটা কি? সেটা হচ্ছে কাঠ কয়লা। যেমন দেখো আমরা বলতে পারি চারকোল মানে হচ্ছে কোল, সিন্ডার, বার্নিং অবজেক্ট। বিশেষ করে কাঠ, কাঠ পোড়ানোর পরে আমরা যে কয়লাটা পাচ্ছি এবং সেখান থেকে আমরা যে কালি পাচ্ছি, এটাকে আমরা কি বলছি? চারকোল। তো এটার উদ্দেশ্য কি দেখানো? এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জয়নুল আবেদিন তিনি কিন্তু এই চারকোল বা কয়লার কালি সেটাকে গুঁড়ো করে তারপরে সেটাকে তিনি রং হিসেবে ব্যবহার করতেন। এখনকার দিনে তোমরা বিভিন্ন রকমের যে পেস্টাল কালার্স থাকে, টিটি 500 টাকা দামের, 600 টাকা দামের কালারগুলো তোমরা ব্যবহার করে থাকো এবং সেই স্পেশাল তোমরা যে ড্রয়িং আর্ট পেপার রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু ঠিকমতো ড্রয়িং করতে পারো না। দেখো জয়নুল আবেদিন তিনি কিন্তু চারকোল দিয়ে অর্থাৎ এই কয়লাকে গুঁড়ো করে তিনি কালি তৈরি করতেন এবং সেগুলো দিয়ে তিনি ড্রয়িং করতেন, আর্ট করতেন এবং সেগুলো কিন্তু পৃথিবী বিখ্যাত হয়েছিল। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে তোমার কাজের প্রতি। তো যাই হোক, দেখো কার্বন মনোক্সাইড ইজ প্রডিউসড বাই বার্নিং চারকোল, অর্থাৎ চারকোল বা কাঠকয়লা পোড়ানোর মাধ্যমে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ার্ড ইজ মাইলস্টোন। আমরা পরবর্তী শব্দ এখানে দেখতে পাচ্ছি, যেটি কি? এটি হচ্ছে মাইলস্টোন। তো মাইলস্টোন দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, এ গাইড টু ওয়ে ডেস্টিনেশন, অর্থাৎ যে প্রত্যেকটা মাইল পর পর বা প্রত্যেক কিলোমিটার পর পর দেখবে যে রাস্তার পাশে একটা সিগন্যাল দেওয়া থাকে যে এখান থেকে এই পথ এতটুকু কিলোমিটার। ধরো যদি বলি যে যাত্রাবাড়ি থেকে পোস্তগোলা, পোস্তগোলা থেকে আমি যদি আরো সামনের দিকে অগ্রসর হই তাহলে কতটুকু ডিস্টেন্স, এই 1 কিলোমিটার বা 1 মাইল পর পর দেখবে যে রাস্তার পাশে লাগানো থাকে, এটাকে বলে মাইলস্টোন। কতটুকু পথ অতিক্রম করা হয়েছে আর কতটুকু পথ এখনো অতিক্রম করতে হবে, তো সেটা বোঝানোর জন্য রাস্তার পাশে যে শিলাখণ্ড, শিলালিপি দিয়ে প্রস্তুত করে রাখা হয়, এটাকে বলা হয় মাইলস্টোন। তো যাই হোক, আমরা পরবর্তী শব্দ দেখে নিচ্ছি
ক্যাম্ব্রিয়ান কলেজ ইজ আ মাইলস্টোন অফ এডুকেশন। দেখো, ক্যাম্ব্রিয়ান কলেজ আমাদের প্রিয় প্রতিষ্ঠান, এটি হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটি মাইল ফলক বা মাইলস্টোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো ছিল, গুরুত্বপূর্ণ শব্দগুলো ছিল, এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয় জয়নুল আবেদিন সম্পর্কে যে আলোচনা ছিল, তোমরা নিশ্চয়ই সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছো এবং তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাভ করেছো। আশা করছি যে তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পেরেছো এবং তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিবে। Let's have a tour from the text. Dear students, এখানে তোমাদেরকে একটু কথা বলে রাখি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। Dear learners, open your textbook at page 83 and start silent reading from the pioneer of Bangladesh modern art. Joynul Abidin is widely acclaimed for his Bengal family sketches. এখান থেকে শুরু করে তোমাদের যে পাঠ্য বইয়ের মধ্যে দেখবে যে টেক্সটটা রয়েছে, তো সেই টেক্সটটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা টেক্সট পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা পড়ার পরে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই শিখে নিবে। এছাড়াও তোমাদের যে রেফারেন্স বইগুলো রয়েছে, মডেল কোশ্চেন বই রয়েছে, তোমরা অবশ্যই মডেল কোশ্চেন বই থেকেও তোমরা অবশ্যই পড়বে এবং সেখান থেকে তোমরা জেনে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে টেক্সট থেকে পড়ে দিচ্ছি। অবশ্যই আমি আংশিক পড়ে দিব যাতে করে ক্লাসটি দীর্ঘায়িত না হয়, সেজন্য আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখবে। The pioneer of Bangladeshi modern art, Joynul Abidin is widely acclaimed for his Bengal family sketches. দেখো, বাংলাদেশের মডার্ন আর্ট বা আধুনিক যে আর্ট এর আর্টিস্টের মধ্যে তিনি হচ্ছেন পায়োনিয়ার। আচ্ছা, পায়োনিয়ার শব্দের দিতাম কি বোঝো? পায়োনিয়ার হচ্ছে যিনি হচ্ছেন অগ্রদূত, অর্থাৎ যিনি সবার আগে চলেন। তো বাংলাদেশের মডার্ন আর্টের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন পায়োনিয়ার। হি ইজ ওয়াইডলি অ্যাক্লেইমড ফর হিজ বেঙ্গল ফ্যামিলি স্কেচেস, এবং তিনি কিন্তু বিশ্বব্যাপী তার দুর্ভিক্ষের ছবির কারণে তিনি কিন্তু বিখ্যাত। Through a series of sketches, Joynul not only documented the harsh famine of 1940 but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation in a man-made plight. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করে দেখো যে জয়নুল আবেদিন তিনি তার বেশ কয়েকটি ছবির মাধ্যমে, অর্থাৎ দুর্ভিক্ষের ছবির মাধ্যমে তিনি কিন্তু ডকুমেন্ট আকারে তুলে ধরেছেন যে 1940 সালের দিকে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের যে ভয়ানক পরিণতি, ভয়ানক অবস্থা, সেটা তিনি তুলে ধরেছেন। এবং এই দুর্ভিক্ষের যে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি মানুষেরা হয়েছিল এবং তাতে করে মানুষের হাড্ডিসার বা কঙ্কাল দেহ বেরিয়ে এসেছিল, অনেক মানুষ তার নিয়তি ঘটেছিল যে তারা না খেয়ে তারা মৃত্যুবরণ করেছেন। এবং এটা হয়েছিল কি, মনুষ্য সৃষ্টি, অর্থাৎ মানুষের তৈরি মনুষ্য সৃষ্টি একটি বিষয় ছিল। তো যাই হোক, তিনি এই বিষয়গুলোকে তিনি ছবির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে তিনি সেটাকে তুলে ধরতে পেরেছিলেন। এরপরে দেখো, he depicted these extremely shocking pictures with human compassion. তিনি এই বিষয়গুলোকে, অর্থাৎ শকিং পিকচার, যেটা মানুষকে শোকাহত করে, এই শোকাবহ যে ছবিগুলো, সেই ছবিগুলো তিনি চিত্রায়িত করেছিলেন অত্যন্ত মানব দরদি হিসেবে। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে সহানুভূতি, সে সহানুভূতির সাথে তিনি সেই ছবিটি চিত্রায়িত করেছিলেন। He made his own ink by burning charcoal and using cheap ordinary packing paper for sketching. তিনি তার কালি তৈরি করার জন্য তিনি কি করেছেন, চারকোল, অর্থাৎ তিনি কাঠকয়লা পোড়াতেন এবং খুবই তুচ্ছ সাধারণ যে প্যাকেজিং পেপার ছিল, সেই পেপারগুলো তিনি প্যাকেজিং পেপার বা প্যাক করার জন্য যে কাগজ থাকে,
সে কাগজের উপর চিত্রায়িত করেছিলেন, অর্থাৎ তিনি খুব স্বল্প মূল্যেই তিনি এই কাজগুলো করেছিলেন। He produced a series of brush and ink drawings which later became iconic images of human sufferings. তিনি বেশ কয়েকটি ছবি তুলেছিলেন, ছবি তিনি চিত্রায়িত করেছিলেন, যেটাকে আমরা বলছি সিরিজ। এই সিরিজ দ্য ব্রাশ অ্যান্ড ইঙ্ক ড্রয়িং, অর্থাৎ তিনি ব্রাশ এবং কালির মাধ্যমে তিনি কয়েকটি ছবি এঁকেছিলেন, যেগুলোর মাধ্যমে তিনি হিউম্যান সাফারিংস বা মানুষের দুঃখ কষ্ট দুরবস্থাকে তিনি তুলে ধরেছিলেন, এবং পরবর্তী পর্যায়ে সেগুলো কিন্তু বেশ মূল্যায়িত হয়েছিল, যেগুলোকে বলা হয় আইকনিক ইমেজেস, অর্থাৎ সবার কাছে প্রণিধানযোগ্য হয়েছিল। জয়নুল ডেভেলপড এ ন্যাক ফর ড্রয়িং অ্যান্ড পেইন্টিং when he was a high school student. দেখো, বলা হচ্ছে যে জয়নুল আবেদিন যখন তিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তিনি একজন ছাত্র ছিলেন, তখনই তার পেইন্টিং এর জন্য, ড্রয়িং এর জন্য, অর্থাৎ চিত্রাঙ্কনের প্রতি তার একটি মানসিক প্রভাব ছিল। তিনি মানসিকভাবে তিনি প্রভাবান্বিত হয়েছিলেন, মানসিকভাবে তিনি সেটা প্রস্তুতি নিয়েছিলেন। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি গট অ্যাডমিশন টু দি গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ক্যালকাটা, নাও কলকাতা। তো যাই হোক, তিনি স্কুলে পড়াশোনা শেষ করার পরে তিনি ক্যালকাটা বা বর্তমানে কলকাতার যে সরকারি আর্ট কলেজ রয়েছে সেখানে তিনি ভর্তি হন। He graduated with the first position in first class in 1938, এবং সেখান থেকে তিনি 1938 সালে তিনি প্রথম বিভাগে প্রথম হয়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। He was appointed teacher of the art school while he was still a student there, এবং অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এই যে তিনি ছাত্র থাকা অবস্থাতেই তিনি সেই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক হিসেবে নিয়োগ লাভ হন। He also attended the Slade School of Arts London in 1951 to 52. এছাড়াও তিনি 1951-52 সালে লন্ডনের বিখ্যাত স্লেড স্কুল অফ আর্টস সেখানে তিনি অধ্যয়ন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। জয়নুল আবেদিনকে বাংলাদেশের যে আর্ট, সেই আর্ট জগতের তাকে বলা হয় যে প্রতিষ্ঠাতা, অথবা তাকে সেগুলোর প্রতিষ্ঠাতা জনক বলা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্টিক অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড, এবং তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট ছিলেন, তার অসাধারণ মেধা ছিল, এবং সেটা কিন্তু তিনি সর্বত্র ছড়িয়ে দিতে পেরেছিলেন। আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড অ্যান্ড ইন্টারন্যাশনাল রেপুটেশন, এবং সেটা কিন্তু তিনি আন্তর্জাতিকভাবেও এই সুনাম বা সুখ্যাতি তিনি লাভ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানো হলো আমাদের ক্লাসের যে সময়, সে সময় সীমিত থাকার কারণে আমরা বাকিটা এখানে পড়ছি না। আশা করছি যে তোমরা তোমাদের যে মডেল কোশ্চেন বই রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই পড়ে নিবে এবং এমসিকিউ প্রশ্নোত্তরগুলো শিখে নিবে। Dear students, look at the series of pictures, work in groups and talk about them. Now, briefly write about what is picture properties. প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু ছবিগুলো দেওয়া রয়েছে, তো তোমরা এই ছবিগুলো নিয়ে একটু তোমরা গ্রুপ ওয়ার্ক করবে, কোন ছবিতে কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা সেই কাজটি সম্পাদন করবে। এখানে তোমাদের জন্য আরো কিছু পিকচার দেওয়া রয়েছে, এই সবগুলো পিকচার কিন্তু জয়নুল আবেদিন ড্রয়িং করেছিলেন। তার বিখ্যাত এই দেখো যে ছবিগুলো, সেই ছবিগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদেরকে আমি একটি স্পেশাল হোমওয়ার্ক দিয়ে রাখছি যে তোমরা একটি প্যারাগ্রাফ শিখবে। রাইট এ প্যারাগ্রাফ অন আ স্ট্রিট অ্যাক্সিডেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপরে তোমরা একটি প্যারাগ্রাফ এটা তোমরা লিখবে, এবং অবশ্যই তোমরা বাসায় সেটাকে পড়ে তোমরা অবশ্যই শেষ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা মনোযোগের সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাস দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সবার শুভকামনায় আজকের ক্লাস থেকে এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি।
সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।